এখন লাইভে যারা যুক্ত হচ্ছেন কিংবা হবেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এখন এই মুহূর্তে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো যে ঢাকার নাগরিক দুর্ভোগ এবং বিশেষ করে জলাবদ্ধতা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। গতকাল রাতে আমরা কিন্তু একটি বড় রকমের বৃষ্টিপাত দেখেছি। সেই বৃষ্টিপাতে কিন্তু ঢাকার চিত্র আমরা আসলে কি দেখলাম, মূলত এই বিষয়টি নিয়েই আজকের আলোচনা। দিনভর কিন্তু ঢাকা শহরের যে কিংবা দেশের রাজনৈতিক নানা বিষয় আলোচনা আসলেও এর বাইরে কিন্তু আরেকটি বিষয় নিয়ে আলোচনা গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে, সেটি হচ্ছে যে ঢাকার জলাবদ্ধতা এবং নাগরিক যে দুর্ভোগ হয়েছে যে জলাবদ্ধতার কারণে। এই নাগরিক দুর্ভোগটি কিন্তু নতুন কিছু নয়। এই শহরে নানামুখী এই নাগরিক দুর্ভোগ কিন্তু এই শহরে রয়েছে, অর্থাৎ এই শহরকে অপরিকল্পিতভাবে গড়ে ওঠাই কিন্তু নাগরিক দুর্ভোগের মূল কারণ। আর আরেকটি বড় কারণ হচ্ছে যে এই শহরে কিন্তু সারা পৃথিবীর মধ্যে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি, যানবাহনও কিন্তু অনেক বেশি। সব মিলিয়ে কিন্তু এই দুর্ভোগের মূল কারণ। এবং এই নগরে এখন 2 কোটিরও বেশি মানুষের বসতি। যেখানে 2 কোটিরও বেশি মানুষের বসতি থাকে সেইখানে কিন্তু যে পরিকল্পিতভাবে নগরকে গড়ে তোলা দরকার, যে পরিকল্পিতভাবে সিটি কর্পোরেশনকে গড়ে তোলা দরকার, উন্নত দেশের উন্নত শহরের আদলে যে শহরটুকু আমরা চাই, যে সেবাটুকু আমরা চাই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, এই জায়গাটি কিন্তু আমরা আসলে সেভাবে দেখছি না। সে কারণেই কিন্তু আসলে প্রকৃতপক্ষে দুর্ভোগটুকু হয়। সেই দুর্ভোগের কখনো মাত্রা বেশি হয়, কখনো কম হয়। কিন্তু প্রশ্ন যেটি হয়েছে যে আজকের যে বৃষ্টি হয়েছে, জলাবদ্ধতা হয়েছে, সেই গত 16 বছরে যে উন্নয়নের পরিকল্পনা হয়েছে, নগরকে ঢেলে সাজানোর জন্য যে পরিকল্পনা হয়েছে, যে বিনিয়োগ হয়েছে, সেই বিনিয়োগটুকু আসলে কতটুকু কার্যকর হয়েছে, কিংবা এই দুর্ভোগ থেকে আসলে আমরা মুক্তি পেয়েছি কিনা, কিংবা নগরবাসী আসলে কেমন আছে। অনেকেই আমাদের এই লাইভটিকে দেখতে পাচ্ছেন, যারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা শেয়ার করবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কিংবা আলোচনা থাকে, পরামর্শ থাকে, নিশ্চয়ই আমরা সেই বিষয়গুলো নিয়েও আলোচনাতে যুক্ত করব। যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। তবে আলোচনাটুকু সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা নিশ্চয়ই শেয়ার করতে পারেন আজকের এই লাইভটি কিংবা এখনকার এই লাইভটি। কেন আমরা এই লাইভটি রাতে করছি, আসলে দিনের সার্বিক পরিস্থিতি আমরা নগরে পর্যবেক্ষণ করেছি। অর্থাৎ এই 16 কোটি কিংবা 18 কোটি মানুষের এই দেশ, এর মধ্যে একটি বড় অংশ কিন্তু এই নগরে বসবাস করে কিংবা রাজধানীতে বসবাস করে। অর্থাৎ এই দেশের 64 জেলার মানুষই কিন্তু এই নগরের নাগরিক। সেই জায়গা থেকে কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি যে আমরা আসলে কেমন আছি এক একজনের দৃষ্টিকোণ থেকে। শুধুমাত্র তাই না, আমরা যারা ঢাকা শহরে বসবাস করি, আমরা উন্নত দেশ কিংবা উন্নত নগর সম্পর্কেও কিন্তু আমাদের যথেষ্ট ধারণা কিংবা চিন্তা রয়েছে। অর্থাৎ উন্নত নগরের সঙ্গে আমরা ঢাকাকে আসলে কতটুকু কম্পেয়ার করতে পারি, কিংবা ঢাকা সেই উন্নত জীবনযাপন, উন্নত চিন্তা কিংবা উন্নত পরিবেশের জায়গাটিকে কতটুকু সেবা কিংবা নাগরিক পরিবেশ নিশ্চিত করতে পেরেছে, এটি কিন্তু আসলে আলোচনার বিষয়। কিংবা এই প্রশ্নটুকু কিন্তু অনেকের মধ্যে কিন্তু আশা অযৌক্তিক কিংবা অমূলক কিছু নয়। আমরা আজকে তাহলে কি দেখলাম? আজকে সকাল থেকে কিংবা ভোর থেকে যে বৃষ্টিটুকু হয়েছে, সেই বৃষ্টির পর কিন্তু আমরা ঢাকাকে তার পুরনো চেহারায়, কিংবা অর্থাৎ গত 16 বছর কিংবা 18 বছর আগে ঢাকা বৃষ্টি হলে যেরকম হতো, প্রায় কাছাকাছি একটি অবস্থানে আমরা কিন্তু ঢাকাকে দেখেছি। কিন্তু একটি পরিবর্তন আমার কাছে লক্ষণীয় হয়েছে। অর্থাৎ আগে জলাবদ্ধতার যে বিষয়টি ছিল, সে দীর্ঘ সময়ের সব পথগুলো যেমন আটকে যেত, সে জায়গাগুলো থেকে একটু পরিবর্তন হয়েছে। একটু দূর, অল্প সময়ের ব্যবধানে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু পানি সরেছে। নাগরিক ভাবনা থেকে নাগরিক যন্ত্রণা। হাসানুর রশিদ ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন। আপনি নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন। আপনার মূল্যবান চিন্তা এবং পরামর্শ নিশ্চয়ই। আপনি একটা গুরুত্বপূর্ণ নগরের নাগরিক, অর্থাৎ কক্সবাজার, যেখানে সবাইকে টানে, সারা দেশের মানুষকে টানে। বিদেশি যারা পর্যটক আছেন তারাও কক্সবাজারে কিন্তু ছুটে যান সেই মায়াবী সমুদ্রের রূপ দেখার জন্যে।
আমরা যে বিষয়টি নিয়ে আলোচনায় ছিলাম যে 16 বছরে কিন্তু এই নাগরিক যন্ত্রণাকে লাঘব করার জন্য যথেষ্ট রকমের সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ অর্থাৎ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে, অর্থাৎ এর বাইরেও কিন্তু আমরা রোডস অ্যান্ড হাইওয়েরও কিন্তু জায়গা রয়েছে সিটি ঢাকার, সব সম্মিলিতভাবে কিন্তু ঢাকাকে একটি বাসযোগ্য শহরের জন্য কিছু কিছু ক্ষেত্রে আমরা বেশ ইনভেস্টমেন্ট দেখেছি, আমরা কাজও কিন্তু দেখেছি যে কত হাজার কোটি টাকা এই ঢাকার এই ক্ষেত্রে কিংবা এই সেক্টরে গত 17 বছর 18 বছর কিংবা 2001 সালের পর থেকে বিনিয়োগ হয়েছে। সেই পরিসংখ্যানটি এই মুহূর্তে আমাদের কাছে না থাকলেও একটি বিরাট বড় অঙ্ক বিনিয়োগ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই এবং সন্দেহের অবকাশ নেই। কিন্তু এই বিনিয়োগের পর সেই বিনিয়োগটুকু কতটুকু কার্যকর হয়েছে কিংবা সেই বিনিয়োগের যে পরিকল্পনাটুকু করা হয়েছিল সেই পরিকল্পনাটি কতটুকু যথার্থ ছিল এবং কতটুকু প্রপারলি করা হয়েছে এবং সেই বিনিয়োগটুকু কত বছরের পরিকল্পনার জায়গা থেকে করা হয়েছে সেটি হচ্ছে বিষয়। আমরা এই বিনিয়োগটুকু যে প্রপারলি করা হয়েছে তা আমরা কিভাবে বুঝবো? এটি বোঝার বড় কারণ হচ্ছে, বড় মাধ্যম হচ্ছে যে সেই দুর্ভোগটুকু আমরা যখন হবে, অর্থাৎ প্রাকৃতিক যে দুর্যোগটুকু হয়, অর্থাৎ বৃষ্টির কারণে জলাবদ্ধতার কারণে কিন্তু নাগরিক সংকট, দুর্ভোগ, এই দুর্ভোগের শিকার কিন্তু বহু নাগরিক হন, সেটি আসলে কত দূর কমেছে। আমরা যদি সেটি বাস্তবতার আজকের সঙ্গে মিলিয়ে দেখি, খুব বেশি পরিবর্তন হয়েছে বলে আমার কাছে মনে হয়নি। অর্থাৎ ঢাকার যে কটি এলাকায় আমরা রাজারবাগ, মালিবাগ, নয়াপল্টন, মতিঝিল, তারপর আপনার নিউ মার্কেট, ধানমন্ডি, মিরপুর, বনানী, এই অঞ্চলগুলো কিন্তু আগের মতোই যথেষ্ট জলজটে পরিণত হয়েছে। অলিগলির কথা তো বাদেই দিলাম, কিংবা ঢাকার নিচু এলাকার যে জায়গাগুলো আছে সে বিষয়গুলো তো খুব বেশি না। যে জায়গাগুলোতে সবচেয়ে বেশি মানুষের চলাচল কিংবা সবচেয়ে বেশি মানুষের সমাগম, সেই জায়গাগুলোতে কিন্তু জনদুর্ভোগ কিন্তু আগের অবস্থায় রয়ে গেছে। তাহলে আমরা আসলে কি দেখতে পাচ্ছি? আসলে বিনিয়োগ তো হয়তো যথাযথ হয়নি কিংবা পরিকল্পনায় কোথাও না কোথাও পরিকল্পনার জায়গায় বেশ ত্রুটি ছিল, সেই ত্রুটির জায়গাগুলোতে আসলে চিহ্নিত করা উচিত, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে যে যারা সাফারিং, অর্থাৎ যারা এই জনদুর্ভোগের শিকার হয়েছেন, অর্থাৎ সাধারণ মানুষ থেকে শুরু করে অফিসগামী মানুষ এবং যারা ফুটপাত কেন্দ্রিক বাণিজ্য করেন, অর্থাৎ নিউ মার্কেট কিংবা ধানমন্ডি, গাউসিয়া ও এলাকায় এখন যেহেতু দুর্গাপূজার সামনে এই ধরনের মার্কেটগুলোতে কিংবা ফুটপাতে কিন্তু যথেষ্ট রকমের ব্যবসায়ীদের একটা উৎসাহ উদ্দীপনা বেচা কেনার, সেই জায়গাগুলোতে কিন্তু যে পরিমাণ জলাবদ্ধতা হয়েছে, নিউ মার্কেট যে কয়দিনে সেই স্বাভাবিক জায়গায় যেতে পারবে কিংবা স্বাভাবিক ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে পারবে সেটা কিন্তু দেখার বিষয়। যদিও আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঢাকার কয়েকটি জায়গায় পানি সেচ দিয়ে সরাতে দেখেছি, কিন্তু এটা কিন্তু আসলে যথার্থ নয়। এটি কিন্তু আসলে একটি টোটকা পদ্ধতিতে এই ধরনের সংকট নিরসন কিংবা সংকটকে মোকাবেলা করা সম্ভব নয়। এটি আসলে যথেষ্ট পরিকল্পনা এবং সুষ্ঠু পরিকল্পনা আসলে জরুরি। আসলে যে আলোচনাগুলোটা আমরা করছিলাম, যে আলোচনাটি আমাদের প্রয়োজন, সেটি হচ্ছে যে এই ধরনের পরিকল্পনার যে ত্রুটিগুলো ছিল আগে কিংবা গত 16-17 বছর কিংবা 20 বছরে, সেই ত্রুটিগুলো আসলে চিহ্নিত করতে হবে এবং কোথায় কোথায় কাদের ত্রুটির কারণে কিংবা কাদের অনিয়ম দুর্নীতির কারণে প্রপার কাজটি হয়নি সেটা। আর হচ্ছে যে পরিকল্পনাটা অনেক সুদূর প্রসারী হওয়া উচিত। উন্নত দেশগুলোতে কিন্তু খুব এরকমই। আমাদের দেশের কিন্তু নাগরিক সংকট মোকাবেলায় যে ধরনের পরিকল্পনাগুলো হয়, সেই পরিকল্পনাগুলো কিন্তু অনেক দুর্বল পরিকল্পনা হয়। অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে আমরা 15 বছর 20 বছরের পরিকল্পনা করি, 20 বছরের পরিকল্পনা করতে করতে সেইটি ইমপ্লিমেন্ট করার যে জায়গাগুলো হয়, বাস্তবায়নের জায়গা হয়, ইনভেস্টমেন্টের সংকট দেখা দেয়, সেইটি 5-7 বছর লেগে যায়। সেটি আবার চূড়ান্ত হতে হতে কিংবা কাজ শেষ হতে হতে কিন্তু আবার নগরে 20 লাখ মানুষ বেড়ে যায়। তখন কিন্তু এই পরিকল্পনাটি একটি ভিন্নতর হয়, অর্থাৎ পরিকল্পনাটি আর এই জায়গায় থাকে না। সেই ধরনের লজিস্টিক সাপোর্ট দিয়ে, সেই ধরনের পরিকল্পনা দিয়ে কিন্তু এই সমস্যা কিংবা সংকটটি মোকাবেলা করা যায় না। তাহলে আমাদের কি করা উচিত? অর্থাৎ সুদূর প্রসারী পরিকল্পনা এবং উন্নত দেশগুলো এই ধরনের সংকট মোকাবেলায় যে ধরনের পদ্ধতি, যে ধরনের নিয়ম কিংবা যে ধরনের পরিকল্পনাকে তারা অনুসরণ করেছে কিংবা বাস্তবায়ন করেছে, এই জায়গাগুলোতে কখনো আমরা সেভাবে যেতে চাই না। যেতে চাইলেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের নিজেদের ব্যক্তি কিংবা দলীয় স্বার্থের কথা চিন্তা করে কিংবা ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করে কাজটা প্রপারলি হয় না এবং এক্ষেত্রে দুর্নীতি
সেবা খাতে দুর্নীতি একটি বড় বাধা, এটি আবার আসলে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে নতুন কিছু নয়। অর্থাৎ যে সংকটগুলো আমরা দেখেছি কিংবা সাফার করছি, এই সংকটগুলোকে আমরা কীভাবে ওভারকাম করা যায় সেটি একটি নিশ্চিত করা, এবং যে জায়গাগুলোতে সবচেয়ে বেশি সংকট, আমরা যে কয়েকটি পয়েন্টের কথা বললাম, মিরপুরের কথা বলেছি, আমরা বাংলা মোটরের কথা বলেছি, আমরা বেলি রোডের কথা বলেছি, আমরা শান্তিনগরের কথা বলতে, আমরা একসময় কিন্তু ঢাকাকে বলতাম বৃষ্টি হলে যে শান্তিনগরে শান্তি নেই। অর্থাৎ শান্তিনগর এলাকায় এত পানি জমে, মালিবাগ এলাকায়, রাজারবাগ এলাকায় এত পানি জমে, মতিঝিল এলাকায় এত পানি জমে, গাউসিয়াতে এত পানি জমে, ধানমন্ডি, নিউ মার্কেট, তারপরে মিরপুর এলাকায় এত পানি, এটা অসম্ভব রকমের ওষুধ। তখন আসলে এই চিত্র দেখে কখনো বোঝার কোনো উপায় নেই যে এটি একটি উন্নত দেশের প্রতিযোগিতামূলক একটি নগরের রূপ নেওয়া একটি শহর। যারা আমরা যে জায়গা থেকে আমরা এটি দাবি করার চেষ্টা করি যে আমরা একটি উন্নত শহরের আদলে নিজেদেরকে তৈরি করার চেষ্টা করছি, কিন্তু আমাদের নগরের যে বাস্তবতা সেটি কিন্তু সাক্ষী দেয় না। অর্থাৎ আমাদের প্রতিটা পরতে পরতে আবাসিকের যে জায়গাগুলো, রাস্তাঘাটের জায়গাগুলো, আমাদের যে বিল্ডিং স্পেস থাকবে, পানি থাকবে, বনায়ন থাকবে, যে ধরনের ভেহিকেল থাকা দরকার, গণপরিবহন থাকা দরকার, যে ধরনের পাবলিক ট্রান্সপোর্ট থাকা দরকার, যে ধরনের পাবলিক ফ্যাসিলিটিস থাকা দরকার, সেই জায়গাগুলোতে রাস্তা থাকা দরকার, জলাশয় থাকা দরকার, এই জায়গাগুলোতে কিন্তু আমরা সমস্ত মানদণ্ডে পিছিয়ে আছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি যদি একটি জলাবদ্ধতার মধ্যে থাকি, সেই জায়গা থেকে আমার মন ভেঙে যাওয়া, কিংবা এটি একটি কার্যকর শহর না, কিংবা পরিকল্পনায় ত্রুটি আছে, এটি কিন্তু প্রথমেই একজন নাগরিকের কিন্তু মনে উদ্বেগ হওয়া কিংবা এই প্রশ্ন হওয়া স্বাভাবিক। আমরা অনেক দেশেই কিন্তু আমাদের ঢাকায় যারা বাস করি কিংবা সারা দেশে যারা নাগরিক আছেন, ঢাকায় নিয়মিত আসা যাওয়া করেন, তারা কিন্তু বিশ্বের বিভিন্ন উন্নত শহরের সঙ্গে পরিচিত কিংবা উন্নত শহর জীবনযাপন সম্পর্কে কিন্তু অভ্যস্ত জানে। এখন অনেকেই প্রশ্ন করছেন কিংবা অনেকেই আমাদের লাইভে যুক্ত হয়েছেন, যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমাদের লাইভটি আপনারা শেয়ার করবেন এবং শেয়ার করে আপনারা এই বিষয়ে মতামত জানানোর যথেষ্ট সুযোগ রয়েছে। মিস্টার শাহিন রহমান, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। মিস্টার উজ্জ্বল নাগ, আপনি শুনতে পাচ্ছেন। হাসানুর রশিদ, কক্সবাজার ভাই, হাসান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের লাইভে আমরা আলোচনা করছি ঢাকার জনদুর্ভোগ এবং জনদুর্ভোগ থেকে আমরা আসলে কতটুকু উত্তরণ ঘটাতে পেরেছি কিংবা উত্তরণ ঘটানো সম্ভব হয়েছে। অর্থাৎ জনস্বার্থে যে ধরনের কাজ হয়েছে সেটি আসলে প্রপারলি হয়নি, এটি আবার নতুন কিছু নয়। বিশেষ এক্ষেত্রে একটি অনিয়ম, দুর্নীতি এবং প্রপারলি কাজ না হওয়া এটি একটি বড় বাধা। এই জায়গায় আমরা আলোচনা রাখছিলাম কিংবা আলোচনাটি এগিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। এখন আমরা যে বিষয়টি বলতে চাই যে এলাকাগুলোতে সবচেয়ে বেশি জনদুর্ভোগ বা নাগরিক সংকট হয় বৃষ্টিপাতের কারণে, সেই এলাকাগুলোকে দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করা এবং সেই এলাকাগুলো চিহ্নিত করে একটি কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজনে উন্নত দেশগুলো, উন্নত শহরগুলো এই ধরনের জলজট কিংবা নাগরিক সংকট মোকাবেলায় পদক্ষেপ নিয়ে তারা সফল হয়েছে। সেই জায়গাগুলোতে একদম স্মুথলি এবং দুর্নীতির ঊর্ধ্বে উঠে জনস্বার্থের কথা বিবেচনা করে এটি আসলে কার্যকর একটি পদক্ষেপ নেওয়া উচিত। আমার মনে হয় না যে ঢাকায় অন্ততপক্ষে 50টি স্পটকে যদি নির্ধারণ করা যায় নাগরিক সংকট মোকাবেলা, এর সঙ্গে অন্যান্য ফ্যাসিলিটিসকেও একসঙ্গে করা যেতে পারে। যেমন ধরেন আমাদের ইউটিলিটি সার্ভিসকে কীভাবে এর সঙ্গে কমিউনিকেট করা যায়, এই ধরনের আমাদের যে স্ট্রম কিংবা এই ধরনের পাইপলাইন আছে, সুয়ারেজ লাইনগুলো আছে, সেইগুলোকে কীভাবে এই ফ্যাসিলিটিসের সঙ্গে কানেক্টেড করা যায় কিংবা এই ফ্যাসিলিটিসটাকে আরও কত পরিধিতে বাড়িয়ে নিলে কিংবা 20 বছর, 25 বছর কিংবা 50 বছরের পরিকল্পনা করে যদি এটি করানো সম্ভব হয়, তাহলে কিন্তু আমরা অনেক সময় কিন্তু উত্তরণ ঘটাতে পারবো এবং এই ধরনের নাগরিক সংকটগুলো কিন্তু আসলে আস্তে আস্তে মোকাবেলা করা সম্ভব। যদি না মোকাবেলা করা যায়, একটি উন্নত শহর গড়ার যে প্রতিযোগিতা আমরা করছি, অর্থাৎ ঢাকাকে একটি বস্তির নগরে পরিণত হয়েছে ইচ্ছে মতো বাড়ি ঘর দালান কোঠা বানানোর মধ্য দিয়ে, সেখানে একটি পর্যাপ্ত রাস্তা নেই, যার যে পরিমাণ রাস্তা আছে এর পুরো রাস্তার একটি বেশিরভাগ অংশই কিন্তু গণপরিবহন ব্যবহারের জন্য উপযুক্ত না। অর্থাৎ অনেক সরু ছোটো গলি, যেগুলিতে বাসটা আসলে চালানোর মতো উপযোগী না, যে কারণে কিন্তু পায়ের রিক্সা কিংবা রিক্সা, অটো রিক্সা, ব্যাটারি চালিত রিক্সার এত দাপট এবং সারা শহর জুড়ে দাবড়ে বেড়াচ্ছে এই ধরনের পরিবহন। অর্থাৎ গণপরিবহনের জায়গাগুলো যেগুলো বলার জন্য আমরা চিন্তা করছি কিংবা নাগরিক সংকট মোকাবেলার জন্য এই ধরনের ফ্যাসিলিটিস দরকার, সেটি কিন্তু এই শহরে খুবই কম এবং নগণ্য।
এই জায়গাগুলোতে আমাদের আসলে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। এবং যারা ফুটপাত কেন্দ্রিক ব্যবসা করেন, একটি জীবন জীবিকার একটি বিরাট বড় উৎস হচ্ছে এই আমাদের ফুটপাত। তারা কতদিনে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরানো এবং সেই জায়গাগুলোতে পানি হলে সেই পানিটা দ্রুত নিষ্কাশন করে তাদেরকে স্বাভাবিক পর্যায়ে ব্যবসা বাণিজ্যের সুযোগ করে দেওয়া। অর্থাৎ অনেক পরিবার এই ফুটপাত বাণিজ্যের উপর নির্ভরশীল, সেগুলোকেও আমাদের গুরুত্বের সঙ্গে দেখা হবে। নিশ্চয়ই সিটি কর্পোরেশন কিংবা স্থানীয় সরকার মন্ত্রণালয় এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ কিংবা চিন্তা করছেন। কিন্তু আমরা নাগরিক হিসেবে যেটা দেখতে চাই, এই দুর্ভোগ মোকাবেলা করা উচিত এবং এই দুর্ভোগকে কাটিয়ে ওঠার জন্যে সরকার আশানুরূপ কার্যকর দুর্নীতিমুক্ত উদ্যোগ এবং পদক্ষেপ গ্রহণ করে সেটি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করবে। এবং এই কার্যকর করার মধ্য দিয়ে আমরা আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ এবং একটি পরিচ্ছন্ন নগরী জন্য আমরা যে লড়াই চলছে, যে সংগ্রাম চলছে, যে দাবি চলছে, সেইটি আমরা পূরণ করব। আসলে কথা হচ্ছে যে একটি নগর দূষণের নগর, এটি এই নগরে আসলে বসবাসযোগ্য না। এই নগরের অক্সিজেন ভালো নয়, এই নগরে পানির সংকট, এই নগরের খাদ্যের সংকট, এই নগরে প্রয়োজনীয় আবাসের স্থলের সংকট, বনায়নের সংকট, জলাশয়ের সংকট, রাস্তার সংকট, হাজার সংকট নির্ভরে এই রাজধানী। আসলে এই সংকটগুলো থেকে আসলে উত্তরণের জন্য যে ধরনের আমরা কার্যকর পদক্ষেপগুলো আমরা আশা করি নাগরিক হিসাবে, সেই পদক্ষেপগুলো কিন্তু আসলে আমরা দেখি না। এই নগরে কত পরিমাণ গাড়ি চলবে সেই ধরনের কোনো পরিকল্পনা নেই। রাষ্ট্রের একটি অথর্ব প্রতিষ্ঠান করে রাখা হয়েছে বিআরটিএকে, যেটি রাষ্ট্রের পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা নামে পরিচিত। সেই সংস্থার কোনো চিন্তা নেই এই শহরে কতগুলো গাড়ি চলতে পারে, এই শহরকে কত গাড়িকে লাইসেন্স দেওয়া হবে, কত গাড়ি চলবে, কত গাড়ি বন্ধ করে দেওয়া হবে। দিনের পর দিন, বছরের পর বছর মেয়াদোত্তীর্ণ গাড়ি চলছে, অদক্ষ লাইসেন্স ছাড়াই অদক্ষ চালকরা রাস্তায় নেমে যাচ্ছে, তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, পলিউশনে জর্জরিত এই নগর। সে সব মিলে কিন্তু এই নগর আসলে বসবাসের উপযুক্ত নয়। আমরা যারা আছি সাধারণ নাগরিক, আমরা কিন্তু আসলে এই নগরে আছি জীবন জীবিকার প্রয়োজনে। এই নগর ছাড়া আমাদের আসলে কোনো পথ নেই। জীবন জীবিকার পথটুকু আমাদের যেমন জরুরি, তেমনি নগরকে সব মানুষের ব্যবহারের উপযোগী করা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। অর্থাৎ রাষ্ট্র যখন সেই জায়গায় সুরক্ষার জায়গাটিকে নিশ্চিত করতে না পারে, সেই জায়গাটা কিন্তু রাষ্ট্রের ব্যর্থতা। কিন্তু প্রতি বছর এই ধরনের উন্নয়ন কাজে নগরকে স্বাভাবিক করার জন্য দূষণ রোধে, জলাশয় উদ্ধার কিংবা খালগুলো উদ্ধারে এই ধরনের কম বাজেট হচ্ছে না। তাহলে আমরা কেন এই দুর্ভোগ থেকে, এই সংকট থেকে উত্তরণ ঘটাতে পারছি না? আমরা এলাকাভিত্তিক পাইলট প্রকল্প নিয়েও তো নিশ্চয়ই একটি উন্নত মডেলে একটি নগর ব্যবস্থাকে গড়ে তুলতে পারি। সেই মডেল রূপগুলো আসলে কি হবে, কি ধরনের হবে? যদিও ঢাকা শহরের এই ধরনের উন্নয়ন ডেভেলপমেন্টে অনেকগুলো সংস্থা কিংবা মন্ত্রণালয় জড়িত, সবগুলো মন্ত্রণালয় কিংবা সংস্থাকে এক করে একটি সুনির্দিষ্ট রূপরেখা করে আসলে আমাদের এগিয়ে যাওয়া উচিত। যে এগিয়ে যাওয়াটা হচ্ছে জনস্বার্থের জন্যে, মানব কল্যাণের জন্যে। এই নগরী যেন মানুষের দুর্ভোগের নগরীতে পরিণত না হয় এবং আগামী প্রজন্মের জন্য আমরা একটি বাসযোগ্য নগরী গড়ে তোলার জন্য যে ধরনের চিন্তাগুলোকে ইমপ্লিমেন্টেশনের করা দরকার, সেটি নিশ্চয়ই আস্তে আস্তে আমাদের সেই দিকে যেতে হবে। যদি আমরা সেই পথটুকুতে এগিয়ে যেতে না পারি, তাহলে এই রাষ্ট্রের যে প্রতি বছর যে অর্থ বিনিয়োগ হচ্ছে এই সেবা খাতে, সেই বিনিয়োগটা শুধুমাত্র অপচয়ের জায়গাতেই যাবে। আমরা কার্যকর জায়গায় আসলে যেতে চাই, অপচয়ের জায়গায় যেতে চাই না। যেন আমরা বুক ফুলিয়ে বলতে পারি যে ঢাকাকে আমরা এই ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে উন্নত শহরের আদলের জায়গায় আমরা যাচ্ছি। এবং এইটুকু হচ্ছে আমাদের এক বছরের অ্যাচিভমেন্ট। প্রতি বছরের অ্যাচিভমেন্টটুকু আমরা আসলে যদি গণনা শুরু করি কিংবা চিন্তা করা শুরু করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি। এই ধরনের একটি 20 বছরের মাস্টার প্ল্যান করে যদি আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি, নিশ্চয়ই আমাদের অনেক প্ল্যান রয়েছে। সেই প্ল্যানটুকু রয়েছে, আমরা এই প্ল্যানে অনেক ধরনের চিন্তা পরিকল্পনার কথাও কিন্তু আমরা দেখেছি। সেই জায়গাটি কিন্তু আমরা বাস্তবে দেখছি না। এই বাস্তবের জায়গাটিও আমরা আসলে দেখতে চাই। নিশ্চয়ই সরকার এই বিষয়ে কার্যকর উদ্যোগ এবং কার্যকর আলোচনা করবেন। ঈশ্বর জান চৌধুরী আমাদের সাথে যুক্ত হয়েছেন, দুলাল আচার্যদা। নিশ্চয়ই দাদা আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কোনো পরামর্শ কিংবা চিন্তা যদি থাকে, জলাবদ্ধতা নিরসনে বর্তমান সিটি কর্পোরেশনের ভূমিকা দাদা একটু জানাবেন। সিটি কর্পোরেশনের নিশ্চয়ই অনেক ভূমিকা রয়েছে। সিটি কর্পোরেশন, কারণ এই নগরের দায়িত্ব সিটি কর্পোরেশনের, উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এই বিষয়ে কাজ করবে এবং ঢাকা ওয়াসা কাজ করার কথা। নিশ্চয়ই দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটু সমন্বয়ের
যথেষ্ট ঘাটতি রয়েছে। সিটি কর্পোরেশন এবং ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ এই ব্যাপারে কাজ করবে। তবে দুটি প্রতিষ্ঠানের আলাদা আলাদা বিভাগও রয়েছে এই ব্যাপারে কাজ করার জন্য, কিন্তু জলাবদ্ধতার জায়গাগুলো দুটি প্রতিষ্ঠানের দায়বদ্ধতা যথেষ্ট। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এই সবচেয়ে বেশি দায় তাদের। আশা করি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এই দায় মাথায় নিয়ে রয়েছে, কিন্তু কখনো এই দায় থেকে আসলে মুক্তি পায়নি। কারণ এখানে প্রায় 2 কোটি মানুষের নগরী, কোথাও না কোথাও সংকট রয়েছে। বৃষ্টি না হলেও কিন্তু তৌসিফ, আপনি জেনে থাকবেন ঢাকার বেশ কিছু জায়গায় বৃষ্টি না হলেও কিন্তু সারা বছরেই ড্রেনের পানি উপচে কিন্তু জলাবদ্ধতা থাকে, কিংবা সুয়ারেজের পানি উপচে জলাবদ্ধতা থাকে। সেই সংকটগুলো কিন্তু আমরা স্থায়ীভাবে সমাধান করতে পারি না। সেই সঙ্গে কিন্তু ওয়াসার যে ঢাকনাগুলো কিন্তু চুরি ঠেকাতে আমরা পারি না, কিংবা এই ঢাকনাগুলোকে স্থায়ীভাবে রূপ দেওয়ার কিন্তু আমরা চেষ্টা করতে পারি না, যে কারণে ম্যানহোলের ঢাকনা কিন্তু প্রায় জায়গায় কিন্তু সিটি কর্পোরেশনের কিংবা ওয়াসার আমরা খোলা দেখতে পাই। এই খোলা দেখতে পাওয়াও কিন্তু একটা বিরাট বড় ঝুঁকি। ম্যানহোলে পড়ে গিয়ে মৃত্যুর ঘটনাও কিন্তু আমাদের দেশে উদাহরণ হিসেবে রয়েছে, যে কারণে সিটি কর্পোরেশন এবং যে কনসার্ন যে প্রতিষ্ঠানগুলোকে কখনো দায় এড়ানোর সুযোগ নেই। এটাই হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা। শঙ্কর চক্রবর্তী যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। নিশ্চয়ই আমাদের আলোচনা লাইভটুকু আপনি শেয়ার করবেন, এবং আপনার যদি মূল্যবান মতামত থাকে জানাবেন, এবং আপনার মতামত নিয়ে আমরা আলোচনা করব। তৌসিফ, আপনি নিশ্চয়ই আপনার উত্তরটুকু পেয়েছেন। আমরা বিগত সময়েও কিন্তু আমরা সিটি কর্পোরেশনকে এই দায় দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু কনসার্ন অথরিটি সিটি কর্পোরেশন অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে দুটি অর্গান, উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন, তাদের আন্তরিকতা, তাদের কর্মদক্ষতা এবং চিন্তা এবং বাস্তবায়ন এই সব কিছুর উপরেই আসলে এই নাগরিক দুর্ভোগ মেটানোর অনেকটাই নির্ভর করে। আশা করি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এই ব্যাপারে কার্যকর ভূমিকায় যাবে। ধন্যবাদ আপনাদের। সবাই পাশে থাকবেন। অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী সময়ে।